ফ্রেন্ডস, আজকের রেসিপি ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি হয় এই প্রশ্ন আমাদের কম বেশি সবার মনেই থাকে, আর এই প্রশ্ন কিন্তু জীবনভর চলতেই থাকবে। আজকে আমি একদম পুরো রেস্টুরেন্টের মতন ঝরঝরে বিরিয়ানি বানিয়ে দেখাবো। তোমরা নিশ্চয়ই দেখেছো যে রেস্টুরেন্টে 20 কিলো 25 কিলো বিরিয়ানি একসাথেই তৈরি হচ্ছে একই হাঁড়িতে। তো সেটা কিভাবে সম্ভব, কি এমন ট্রিক্স বা টিপস ওরা ফলো করে যার ফলে প্রত্যেকটা চাল একদম পুরো ঝরঝরে হয়, সেই সবকিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। স্কিপ না করে ফ্রেন্ডস পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এরই সাথে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু একটা রায়তার রেসিপিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই এখন আমি চালটাকে ভিজিয়ে নেব। চালটাকে আমরা কিছুক্ষণের জন্য কিন্তু ভিজিয়ে রাখবো, মানে আধ ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে। তো আমি এখানে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। তো ওজন হিসাবে ধরলে মোটামুটি এখানে 600 গ্রাম চাল নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ চালটা কিন্তু এখন আমরা ধুয়ে নেব। চালটাকে 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, আর একটুখানি হাতেতে ভালো করে একটু রগড়ে নিয়েই ভালো করে ধুতে হবে। চালের ওপরে যে পাউডার মতন থাকে সেটা যেন একদমই না থাকে। তো চালটাকে 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নেওয়ার পর এখন আমরা চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার বিরিয়ানি বানানোর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে বেরেস্তা। বেরেস্তা কিভাবে তৈরি করবে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতেও পারি না, আর ঠিক মতন কিন্তু আমাদের বেরেস্তা তৈরিও হয় না। বেরেস্তা বানানোর জন্য এখানে আমি 8টা এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার দেখো, পেঁয়াজটাই কিন্তু আমরা ঠিক এইভাবে কাটবো না, পেঁয়াজটাকে আমরা সোজাসুজি কাটবো। আর খুব বেশি কিন্তু পাতলা করে কাটলে হবে না, একটু মোটার মধ্যে রাখতে হবে। যদি খুব বেশি পাতলা করে কাটা হয়ে যায় তাহলে ভাজার সময় সেই পেঁয়াজটা কিন্তু আবার দেখবে পুড়ে যাবে। তো ঠিক আমি যেভাবে কাটছি পেঁয়াজটাই কিন্তু সেইভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবে। তো পেঁয়াজটা আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজটাকে হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, তাতে কী হবে, ভাজতে সুবিধা হবে, প্রত্যেকটা পেঁয়াজ ইকুয়ালি ভাজাও হবে। এবার বেরেস্তা বানানোর জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল। তেলটা দেখো কিন্তু খুব বেশি তেলটাও দিলে হবে না, তেলের পরিমাণটা কড়াইয়ে অর্ধেক লেভেলে থাকবে, এই রকমভাবেই তেলের মাপটা দিতে হবে। কারণ যদি তেলটা খুব বেশি দেওয়া হয়ে যায় তাহলে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে তেলটা দেখবে আবার বাইরে বেরিয়ে যেতে পারে। তো পেঁয়াজটাকে আমরা প্রথমে হাই ফ্লেমে এইভাবে ভেজে নেব। পুরো পেঁয়াজটাই একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। আর এই সময় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, মানে প্রথম প্রথম না নাড়লেও হবে, কিন্তু যখন পেঁয়াজের মধ্যে দেখবে ব্রাউন কালার চলে আসবে তখন থেকেই কিন্তু কন্টিনিউ পেঁয়াজটাকে ভালো করে নাড়তে হবে, না হলে একটা সাইডে পেঁয়াজ দেখবে লাল লাল থেকে যাবে আর একটা সাইড পুড়ে যাবে। আর এই যে ফ্রেন্ডস দেখো, পেঁয়াজটা কিন্তু আমাদের একদম ভাজা হয়ে গেছে, বেরেস্তা কিন্তু আমাদের তৈরি। ঝটপট করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার আমরা একটা ছাঁচার মধ্যে পেঁয়াজটাকে তুলে নেব, আর এক্সট্রা যে তেলটা আছে সেটাকে এইভাবে চিপে বার করে নেব। তো তেল ঝরানো এই যে বেরেস্তা, এবার আমরা এটাকে একটা প্লেটের ওপর কাগজ রেখে তার মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো। একটু ছড়িয়ে দিলে কি হবে, পেঁয়াজের মধ্যে যে কুকিং প্রসেসটা সেটা একদমই বন্ধ হয়ে যাবে। আর এই যে দেখো ফ্রেন্ডস, কত সুন্দর আমাদের বেরেস্তা তৈরি হয়েছে। ইকুয়ালি প্রত্যেকটা পেঁয়াজের কালার কিন্তু দেখো একদমই এক, কোনো দিকে কিন্তু কাঁচা ভাবও নেই, আবার কোনো জায়গাটা কিন্তু পুড়েও যায়নি। তো বেরেস্তা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে সয়াবিন। তো সয়াবিনের পরিমাণটা তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। এখানে আমি 2 কাপ পরিমাণে নিয়েছি, আর এটাতে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। একটু গরম জল দিয়ে দিলাম, তাতে সয়াবিনটা খুব ভালোভাবে সফট হবে, ভালোভাবে ভিজেও যাবে, আর সয়াবিনের মধ্যে যে স্মেল থাকে সেটাও কিন্তু একদমই থাকবে না। এবার অল্প সামান্য নুন দিয়ে সয়াবিনটাকে আমি 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখবো। যতক্ষণ সয়াবিনটা ভেজানো থাকছে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব। আচ্ছা, এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ছোটো এলাচ আর অল্প সামান্য একটু জয়িত্রী। এটাকে আমরা একটু থেতো করে গুঁড়ো করে নেব। এই যে দেখো ফ্রেন্ডস, জয়িত্রী আর ছোটো এলাচটা আমরা গুঁড়ো করে নিয়েছি, আর ছোটো এলাচ যে খোসাটা সেটাকে আমরা তুলে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা এরই মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। দেখো বেসিক্যালি কিন্তু বিরিয়ানি মশলাতে আমাদের ছোটো এলাচ আর জয়িত্রী ফ্লেভারটা খুব বেশি থাকে, আর এই ফ্লেভারটাই কিন্তু আমাদের দরকার।
পারফেক্ট বিরিয়ানি বানানোর জন্য। তো সেই জন্য অল্প সামান্য জয়িত্রীর সাথে 4টে ছোটো এলাচকে থেতো করে গুঁড়ো করে নেবেন। তো মশলাটা রেডি হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। আর অবশ্যই চাপা দিয়ে রেখে দিতে হবে। এরপর একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। এই দুধের সাথেই মিশিয়ে দেবো বড় চামচে 2 চামচ গুঁড়ো দুধ। যে কোনো নামি দামি রেস্টুরেন্টে বিরিয়ানিতে কিন্তু মালাই ব্যবহার করে, তো আমরা বাড়িতে মালাইটা ব্যবহার করছি না, তো তার বদলে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আচ্ছা, এরই সাথে দিয়ে দিচ্ছি স্যাফরন। যদি তোমাদের হাতের কাছে থাকে অবশ্যই দেবে, যেহেতু স্যাফরন দিলে কালারটাও যেমন সুন্দর আসে, সুন্দর একটা ফ্লেভারও আসে। আর দেখো, বিরিয়ানি মানেই কিন্তু সেটা ফ্লেভারফুল হওয়া চাই। বাড়িতে রেগুলারের যে ভাত রান্না করি তাতে তো কোনো ফ্লেভার থাকেই না, কিন্তু বিরিয়ানি অবশ্যই ফ্লেভারফুল হতে হবে। স্যাফরন দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম 2 বড় চামচ কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটার মাস্ট দিতেই হবে। তো এটাও আমরা রেডি করে সাইডে রেখে দিলাম। অন্যদিকে কিছুটা পরিমাণে আদা আর রসুন এইরকম হামালদিস্তার মধ্যে নিয়ে থেতো করে নেব। আদা রসুনের পেস্ট কিন্তু ব্যবহার করছি না, আমি এটাকে থেতো করে নেব। এবার একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে টক দই। আর ওই কাপের মাপেরই হাফ কাপ জলও দিয়ে দিলাম, যেহেতু টক দইটা একদমই ঘন, তাই অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ ধনের গুঁড়ো। হলুদ খুব বেশি দেওয়ার দরকার নেই, কালারটা আবার বেশি হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। পেস্ট বলবো না, এটাকে আমরা থেতো করে রেখেছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম। আমরা বাঙালিরা আলু ছাড়া বিরিয়ানি ভাবতেই পারি না, তাই আজ আমি বিরিয়ানিতে আলু দেব। তো এখানে আমি 3টে আলু নিয়েছি। তো আলুটাকে দেখো আমি এইরকম 4 টুকরো করে কেটে নিলাম। যেহেতু সয়াবিন দিচ্ছি, সয়াবিনের সাইজটা ছোট, তাই আলু কিন্তু খুব বেশি বড় দিলাম না। আর এখানে কিছুটা জুলিয়ান করে আদা কেটে রেখেছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও রেখেছি। এরপর গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা বিরিয়ানির হাঁড়ি। এরকম মোটা টাইপের হাঁড়িতে বিরিয়ানি করতেও কিন্তু সুবিধা হয়। এবার বেরেস্তা ভাজার তেল দিয়েছি এক্সট্রা করে, আমি কিন্তু এখানে কোনো রকম তেল বা ঘি অ্যাড করব না। তো তেলটা দেওয়ার সাথে সাথে এখানে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, 2টো তেজপাতা, শাহজিরা আর গোলমরিচ। শাহজিরার পরিবর্তে তোমরা গোটা জিরাও ব্যবহার করতে পারো। আর একটা স্টার অ্যানিজও দিয়েছি। এরপর ফোড়নটা বাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম আলু। আলুটাকে আমরা এখন একটু ভেজে নেব। আলুটা ভাজার সাথে সাথে আমি অল্প সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সয়াবিন। সয়াবিনটাকে চিপে জল ঝরিয়ে নিয়ে তারপরে সয়াবিনটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। খুব বেশি কিন্তু লাল করে ভাজলে হবে না। তো সয়াবিনটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এরই মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা। এখানে আমি হাফ বেরেস্তাটা এখন দিলাম, বাকিটা পরে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি টক দইয়ের যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই টক দইটা। এবার টক দই দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম কিন্তু কম করে দিতে হবে। হাই ফ্লেমে দিয়ে করলে টক দইটা আবার কেটেও যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে খুব ভালো করে এবার মশলাটা আমরা কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষানোর জন্য এখানে আমি ওই টক দইয়ে বাটি ধোয়া অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলাটা আমরা কষিয়েও নেব। আর আলুটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে হাঁড়িটা এবার চাপা দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ না, মিনিট 3-4 আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর আলু কিন্তু ভালোভাবেই মোটামুটি 80% কুক হয়ে গেছে। এরপর আমরা ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেখো ভেজানোর ফলে বেশ সফট আছে, সেই জন্য এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না। আমি একদম আলতো হাতে একবার ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু নাড়লে হবে না, তাহলে চালগুলো ভেঙে যাবে, আবার গলেও যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দেখো আমি এই কাপের মাপের 3 কাপ চাল নিয়েছিলাম। তো সেই জন্য আমি এই কাপের মাপেরই 6 কাপ পরিমাণে জল দেবো। যে পরিমাণ চাল থাকবে তার ঠিক ডবল থাকবে জল। আমি জলটা গ্যাসের অন্য একটা সাইডে একটু গরম করে নিয়েছিলাম। তো জল দিয়ে দিলাম এখানে 6 কাপ পরিমাণে। দিয়ে এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি একটু হাতে করিয়ে দিচ্ছি যাতে আন্দাজটা ভালোভাবে বোঝা যায়।
তবে নুনের পরিমাণটা আমি এখানে খুব বেশি কিন্তু দেব না, যেহেতু আমরা এটা রায়তার সাথে সার্ভ করব, তাই নুনের পরিমাণটা একটু অল্পই রেখেছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চালের যে জলটা এটাকে আমরা পুরোপুরি শুকনো করে নেব। এখন কিন্তু আমরা চাপা দেবো না। পুরোপুরি জলটা যখন শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে বেরেস্তা, কুচনো ধনেপাতা, আর যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম মানে স্যাফরন আর কেওড়া জল মিশিয়ে, সেই দুধটাও দিয়ে দেবো, হাফটা দিয়ে দেবো। সব কিছু দিয়ে নিয়েছি। এরপর চাপা দিয়ে আমরা এবার এটাকে 10 মিনিট একদম লো ফ্লেমে কুক করব। এবার দেখো, যদি তোমরা বিরিয়ানিটা কোনো একটা পাতলা কোনো হাঁড়িতে বানাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু গ্যাসের ওপর একটা চাটু বসিয়ে তার ওপরে বিরিয়ানি হাঁড়িটাকে রেখে কুক করে নিতে পারো। সেক্ষেত্রে বিরিয়ানিটা কিন্তু হাঁড়ির নিচে লেগে যাবে না। যেহেতু এই যে হাঁড়িটা আমরা ব্যবহার করছি সেটা যথেষ্টই মোটা, আর আমি এতে বহুবার বিরিয়ানি বানিয়েছি। এবার যতক্ষণ বিরিয়ানিটা রেডি হচ্ছে, এখানে ঝট করে আমি তোমাদের রায়তা বানানো দেখিয়ে দেবো। তো একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি কুচনো শসা, পেঁয়াজ, চপ করে নেওয়া টমেটো, কাঁচা লঙ্কা, টক দই, আর দিয়ে দিলাম মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে নারকেল। আমরা গাজরের পরিবর্তে নারকেল ব্যবহার করলাম, দারুণ টেস্ট লাগে। অল্প সামান্য নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে রাখলেই রায়তা কিন্তু আমাদের একদম রেডি। আর আমি এতে অল্প সামান্য একটু চিনিও দিয়েছি, আর চটপটা করার জন্য একটু বিট নুনও দিয়েছি। এরপর দেখো 10 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরও 10 মিনিট আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। বিরিয়ানি রেডি হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু কখনো সেটা নাড়াচাড়া করা যাবে না, সেক্ষেত্রে ভাতগুলো ভেঙে যেতে পারে। তো আমি এবার 10 মিনিট পর ঢাকনা খুলে বাকি যে বেরেস্তা আমরা রেখেছিলাম সেই হাফ বেরেস্তা দিয়ে দিলাম, জুলিয়ান করে কেটে রাখা আদা, চেরা কাঁচা লঙ্কা আর দুধ ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর এরই সাথে দিয়ে দিলাম সেই বিরিয়ানি মশলা, কুচনো ধনেপাতাও অ্যাড করেছি। এবার দেখো, ঘি ছাড়া কিন্তু বিরিয়ানি কখনোই জমে না, তাই ঘিটা কিন্তু দিতেই হবে। তো এখানে আমি বড় চামচে 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কিন্তু এখন আর মেশাবো না, আবারও আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, যাতে পুরোপুরি ফ্লেভারটা বিরিয়ানির মধ্যে আসে। ফাইনালি 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। ভেজ বিরিয়ানি আমাদের একদম তৈরি। এইভাবে বিরিয়ানি বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য। একঘেয়েমি রোজ রাতে রুটি বা দিনের ভাত বানিয়ে না খেয়ে মাঝে মধ্যে এইরকম বিরিয়ানি বানিয়ে খেতে পারো। বাচ্চাদেরও যেমন ভালো লাগবে, বড়োদেরও কিন্তু খুবই পছন্দ হবে। আজকে দুখানা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।